গত রাতে হঠাৎ ছেলে আমার বিছানায় এসে শুয়ে বলল, আজ থেকে আমরা একসাথে ঘুমাব। রাত প্রায় 2টা। সেই সপ্তাহে পূজা আমাদের বাসায় এল। খুব ভদ্র, মিশুক মেয়ে। আমার সাথে অনেক কথা বলল। আমি লক্ষ্য করলাম যে পূজার সামনে রাহুলের আচরণ একদম স্বাভাবিক। সে হাসি খুশি, কথাবার্তায় স্বচ্ছন্দ। আমার মনে হল যে রাহুল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। এদিকে সাদিকও খেয়াল করল যে রাহুল অনেক ভালো হয়ে গেছে। সে আমাকে বলল, দেখেছিস আমাদের ছেলেটা কেমন চাঙ্গা হয়ে উঠেছে। মনে হয় ডাক্তারের পরামর্শ কাজে লেগেছে। আমি শুধু হাসলাম। সাদিক যদি জানত আসল ব্যাপারটা কি ছিল। কিন্তু আমি ভেবেছিলাম যে সাদিককে সব বলার আর দরকার নেই। রাহুল যখন ভালো হয়ে যাচ্ছে তখন পুরনো কথা তুলে তাকে বিব্রত করার মানে নেই। কিন্তু ভাগ্য সবসময় আমাদের পক্ষে থাকে না। একদিন রাতে সাদিক হঠাৎ ইতিমধ্যে রাহুল ফোন শেষ করে ভেতরে এল। সাদিকের মুখের অবস্থা দেখে সে বুঝে গেল কিছু একটা ঘটেছে। সাদিক রাহুলকে দেখেই বলল, তুই এখানে আয়। তোর সাথে আমার কথা আছে। রাহুল ভয়ে ভয়ে সাদিকের কাছে গেল। সাদিক তাকে জোরে একটা চড় মারল। বলল, এটা কি? তোর মায়ের সম্পর্কে এভাবে ভাবিস? তোর কি লজ্জা নেই? রাহুল কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি জানি এটা ভুল। কিন্তু আমি ইচ্ছা করে এসব ভাবিনি। আমার মনে এমনিতেই এসব চিন্তা এসেছে। সাদিক বলল, এমনিতেই আসে নাকি? তুই নিশ্চয়ই কোনো খারাপ কিছু দেখেছিস বা পড়েছিস। আমি সাদিকের মাঝে দাঁড়িয়ে বললাম, তুমি থামো। রাহুলকে আর মারবে না। এটা তার দোষ নয়। এটা একটা মানসিক অসুস্থতা। সাদিক বলল, মানসিক অসুস্থতা? এসব আজকাল ছেলে মেয়েদের বাহানা। আমি সাদিককে ডাক্তারের কথাগুলো বললাম। বললাম যে এরকম সমস্যা অনেক পরিবারেই হয়। এটা নিয়ে লজ্জার কিছু নেই। গুরুত্বপূর্ণ হচ্ছে এটা কিভাবে সামাল দেওয়া। কিন্তু সাদিক শুনতে রাজি নয়। সে বলল, আমি এই বাড়িতে এরকম ছেলে রাখতে পারব না। হয় ও তার আচরণ ঠিক করবে, নয়তো আমি ওকে কোথাও পাঠিয়ে দেব। আমি বললাম, এত কঠোর হওয়ার দরকার নেই সাদিক। রাহুল এখন অনেক ভালো। তার একটা বান্ধবী হয়েছে। সে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসছে। সাদিক বলল, তার মানে এই না যে আমি এসব মেনে নেব। এরপর কয়েকদিন বাড়িতে খুব টানাটানির পরিবেশ। সাদিক রাহুলের সাথে কথা বলে না। রাহুল খুব মনমরা হয়ে থাকে। আমি দুই দিকেই পিষ্ট। একদিকে স্বামী, অন্যদিকে ছেলে। আমি আবার ডাক্তারের কাছে গেলাম। পুরো পরিস্থিতি বললাম। ডাক্তার বললেন যে এরকম অবস্থায় পুরো পরিবারের কাউন্সেলিং দরকার। তিনি সাদিককে আসতে বললেন। অনেক কষ্টে সাদিককে রাজি করালাম। আমরা তিনজনে আবার ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার সাদিককে অনেক বোঝালেন। বললেন যে এটা রাহুলের দোষ নয়। এটা একটা মানসিক অবস্থা যার চিকিৎসা আছে। ডাক্তার সাদিককে এও বললেন যে রাহুলকে শাস্তি দিলে বা তিরস্কার করলে সমস্যা আরও বাড়বে। উল্টে তাকে সাহায্য করা দরকার। পারিবারিক সহযোগিতা ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। অনেক আলোচনার পর সাদিক কিছুটা শান্ত হলেন। তিনি ডাক্তারের কথা মেনে নিয়ে রাহুলের সাথে আগের মতো আচরণ করতে রাজি হলেন। তবে তিনি আমাকে বললেন যে এই ঘটনার পর তিনি আমার এবং রাহুলের উপর নজর রাখবেন। আমি বললাম, এতে আমার কোনো সমস্যা নেই। আমি যা করছি সবই রাহুলের মঙ্গলের জন্য। তুমি যদি দেখে শুনে রাখো তাহলে আমার আরও সুবিধা হবে। এরপর থেকে বাড়ির পরিবেশ কিছুটা স্বাভাবিক হয়ে এল। সাদিক রাহুলের সাথে আগের মতো কথাবার্তা শুরু করল। তবে আগের তুলনায় একটু কম মিশত। আর আমার দিকে মাঝে মাঝে সন্দেহের দৃষ্টিতে তাকাত। রাহুলও বুঝতে পেরেছিল যে বাবা সব জেনে গেছে। তাই সে আরও বেশি সাবধান হয়ে গেছে। আমার সামনে প্রযোজন ছাড়া আসত না। যতটা সম্ভব নিজের রুমে বা বাইরে থাকার চেষ্টা করত। এর মধ্যে রাহুলের পূজার সাথে সম্পর্ক আরও গভীর হল। তারা প্রায় একসাথে পড়াশোনা করত। সিনেমা দেখতে যেত। আমি বুঝতে পারছিলাম যে রাহুল পূজার প্রতি সত্যিকারের আকর্ষণ অনুভব করছে। একদিন রাহুল আমাকে বলল, মা, আমি পূজাকে ভালোবাসি। আমি তাকে বিয়ে করতে চাই। আমি খুশি হয়ে বললাম, এটা খুব ভালো কথা। তুমি বড় হয়ে গেছ। তোমার নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। রাহুল বলল, কিন্তু মা, আমি তোমাকে ভুলে যাব এমন নয়। তুমি সবসময় আমার মা থেকে যাবে। আমি বললাম, হ্যাঁ রাহুল, আমি সবসময় তোমার মা। কিন্তু এখন তোমার জীবনে পূজার জায়গা সবচেয়ে বেশি হওয়া উচিত।
এই কথোপকথনের পর আমি অনুভব করলাম যে রাহুল সত্যিই সুস্থ হয়ে উঠেছে। তার মধ্যে এখন স্বাভাবিক প্রেম ভালোবাসার অনুভূতি জেগেছে। আমার প্রতি যে অস্বাভাবিক আকর্ষণ ছিল তা কমে গেছে। কিন্তু সাদিক তখনও সম্পূর্ণ আস্থা রাখতে পারছিল না। একদিন সে আমাকে বলল, তুমি রাহুলের সাথে এত কথা বলো কেন? ডাক্তার বলেনি দূরত্ব রাখতে? আমি বললাম, দূরত্ব মানে এই নয় যে আমি তার সাথে কোনো কথাই বলবো না। সে আমার ছেলে। তার সাথে স্বাভাবিক মা-ছেলের সম্পর্ক রাখাই তো উচিত। সাদিক বলল, কিন্তু আমার ভয় হয় যে আবার আগের মতো কিছু হয়ে যায়। আমি বললাম, সাদিক, তুমি দেখছ না যে রাহুল কত ভালো হয়ে গেছে? তার পূজার সাথে সম্পর্ক আছে। সে স্বাভাবিক জীবন কাটাচ্ছে। তাহলে আর ভাবনার কি আছে? কিন্তু সাদিকের মনের সন্দেহ পুরোপুরি কাটেনি। এমনকি কখনো কখনো সে আমাকে এমন প্রশ্ন করত যা আমার কাছে খুব অপ্রীতিকর লাগত। যেমন, তুমি রাহুলের সামনে কী ধরনের পোশাক পরো? তুমি তার সাথে একা একা কথা বলো কেন? এসব প্রশ্ন শুনে আমার খুব খারাপ লাগত। আমি ভাবতাম, আমি তো রাহুলের মা। আমার সাথে তার সম্পর্ক কখনোই অস্বাভাবিক হতে পারে না। কিন্তু সাদিকের মনে এখনও সংশয় আছে। একদিন সাদিক এমনকি আমাকে বলল, তুমি কি চাও আমরা কিছুদিনের জন্য আলাদা থাকি? যতদিন না রাহুল পুরোপুরি সুস্থ হয়ে উঠছে। আমি রেগে গিয়ে বললাম, এটা কেমন কথা? তুমি কি ভাবছ যে আমি ইচ্ছা করে এসব করেছি? আমি তো রাহুলকে সাহায্য করার চেষ্টা করছি। সাদিক বলল, আমি তোমাকে দোষ দিচ্ছি না। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করতে হলে সবাইকে সাবধান থাকতে হবে। আমি বললাম, তাহলে ভালো কথা। তুমি যা ভাবছ তাই করো। কিন্তু আমি আমার ছেলেকে ছেড়ে কোথাও যাব না। এই ঝগড়ার পর কয়েকদিন আমার এবং সাদিকের মধ্যে কথাবার্তা বন্ধ থাকল। রাহুল এই পরিস্থিতি দেখে খুব কষ্ট পেল। সে আমাকে বলল, মা, আমার কারণেই বাবার সাথে তোমার সমস্যা হয়েছে। আমি বললাম, না রাহুল, এটা তোর দোষ নয়। এটা একটা পারিবারিক সমস্যা যা আমাদের সবাইকে মিলে সমাধান করতে হবে। তুই নিজেকে দোষারোপ করিস না। কিন্তু রাহুল বলল, আমি ঠিক করেছি যে আমি ঢাকায় চলে যাব। সেখানে আমার মামার বাড়িতে থেকে পড়াশোনা চালিয়ে যাব। এতে সবার ভালো হবে। আমি রাহুলের এই কথা শুনে খুব কষ্ট পেলাম। বললাম, তোর কোনো দোষ নেই যে তুই বাড়ি ছেড়ে যাবি। তুই এখানেই থাক। আমরা সব সমাধান করে নেব। কিন্তু রাহুল বলল, না মা, আমি মনস্থির করেছি। আমি চলে যাব। এতে সবার মানসিক শান্তি হবে। আর আমিও নতুন পরিবেশে নিজেকে নতুনভাবে গড়তে পারব। শেষ পর্যন্ত রাহুল তার সিদ্ধান্তে অটল রইল। পূজাও রাহুলের সিদ্ধান্তকে সমর্থন দিল। তারা ঠিক করল যে রাহুল ঢাকায় গিয়ে পড়াশোনা শেষ করবে, তারপর তারা বিয়ে করবে। আমি খুব কষ্ট পেলেও রাহুলের সিদ্ধান্তকে মেনে নিলাম। আমি বুঝতে পারছিলাম যে এই সিদ্ধান্ত রাহুলের জন্যই ভালো। নতুন পরিবেশে সে সম্পূর্ণ নতুন জীবন শুরু করতে পারবে। রাহুল চলে যাওয়ার আগের রাতে আমার কাছে এল। সে বলল, মা, আমি জানি আমার কারণে তোমার কত কষ্ট হয়েছে। কিন্তু তুমি যেভাবে আমাকে সাহায্য করেছ তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি রাহুলকে বুকে জড়িয়ে বললাম, তুই আমার ছেলে। তোর জন্য যা করেছি সেটাই আমার কর্তব্য ছিল। তুই ভালো থাকিস, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। রাহুল বলল, আমি নিয়মিত ফোন করব। আর ছুটিতে বাড়ি আসব। কিন্তু আমি এখন বুঝতে পেরেছি যে পরিবারের সবার শান্তির জন্য একটু দূরত্ব রাখাই ভালো। পরের দিন রাহুল ঢাকায় চলে গেল। বাড়িতে খুব শূন্যতা লাগল। কিন্তু আমি জানতাম যে এটাই সবার জন্য ভালো। কয়েক মাস পর রাহুল ফোন করে বলল যে সে ঢাকায় খুব ভালো আছে। নতুন বন্ধুবান্ধব হয়েছে। পড়াশোনাও ভালো চলছে। পূজার সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। আমি খুশি হলাম এই শুনে যে রাহুল তার জীবন নতুনভাবে সাজিয়ে নিতে পেরেছে। ডাক্তারের কথাই ঠিক হয়েছে। সময় এবং পরিবেশ পরিবর্তনের সাথে সাথে রাহুলের মানসিক অবস্থা পুরোপুরি স্বাভাবিক হয়ে গেছে। সাদিকও এখন অনেক শান্ত। তিনি বুঝতে পেরেছেন যে আমি সব সময় রাহুলের ভালোর জন্যই চিন্তা করেছি। তার সন্দেহ এখন অনেকটাই কমে গেছে। এই পুরো ঘটনার পর আমি অনেক কিছু শিখেছি। বুঝেছি যে পরিবারে কোনো সমস্যা হলে সবাইকে ধৈর্য ধরে তার সমাধান খুঁজতে হয়। রাগ বা তিরস্কারে কিছুই সমাধান হয় না। আমি এও বুঝেছি যে ছেলেমেয়েদের বয়ঃসন্ধিকালে অনেক রকম মানসিক পরিবর্তন হয়। এসব নিয়ে অযথা লজ্জা না পেয়ে সঠিক সাহায্য নেওয়া উচিত। এখন রাহুল বছরে কয়েকবার বাড়ি আসে। পূজাকে নিয়ে আসে। আমরা সবাই মিলে খুব আনন্দের সময় কাটাই। রাহুল এখন একদম স্বাভাবিক।
তার আচরণে কোনো অস্বাভাবিকতা নেই। কখনো কখনো আমার মনে হয় এই ঘটনাটা কি সত্যিই ঘটেছিল, নাকি একটা দুঃস্বপ্ন ছিল। কিন্তু আমি জানি যে এটা সব সত্যি। আর এই অভিজ্ঞতা আমাকে আরও শক্ত করেছে। আজ যখন আমি এই গল্পটা বলছি তখন রাহুলের বিয়ের প্রস্তুতি চলছে। রাহুলের বিয়ের 2 সপ্তাহ আগে একদিন সন্ধ্যায় আমি রান্নাঘরে ছিলাম। হঠাৎ ডোরবেল বাজল। সাদিক দরজা খুলতে গেল। বাইরে একজন অপরিচিত ভদ্রলোক দাঁড়িয়ে। তার সাথে একটা মেয়ে, বয়স প্রায় 25-26 হবে। সাদিক তাদের ভেতরে ডেকে আনল। ভদ্রলোক বললেন, আমি ডক্টর রহমান। আমি একজন গবেষক। আমি আপনাদের ছেলে রাহুলের একটা পুরনো বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আমি ভয় পেয়ে গেলাম। ভাবলাম, রাহুলের সেই পুরনো সমস্যা নিয়ে কেউ কিছু জেনে গেছে নাকি। সাদিকও চিন্তিত হয়ে পড়ল। ডাক্তার রহমান বললেন, আপনারা দুশ্চিন্তা করবেন না। আমি রাহুলের কোনো ক্ষতি করতে আসিনি। বরং একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। তিনি তার সাথে আসা মেয়েটিকে পরিচয় করিয়ে দিলেন। বললেন, এই মেয়েটির নাম ডক্টর সীমা। সেও আমার সাথে গবেষণা করে। আমরা মানুষের অস্বাভাবিক মানসিক অবস্থা নিয়ে কাজ করি। আমি প্রশ্ন করলাম, রাহুলের সাথে এর কী সম্পর্ক? ডাক্তার রহমান বললেন, আপনাদের ছেলের যে সমস্যা হয়েছিল সেটা আসলে একটা বিরল মানসিক অবস্থা। আমরা এ নিয়ে গবেষণা করছি। সাদিক রেগে গিয়ে বলল, আমাদের পারিবারিক বিষয় নিয়ে আপনারা গবেষণা করবেন? এটা কী ধরনের কথা? ডাক্তার রহমান হাসতে হাসতে বললেন, না না, আপনি ভুল বুঝেছেন। আমরা রাহুলের ব্যক্তিগত তথ্য নিয়ে কিছু করব না। তিনি আরও বললেন, আসলে রাহুলের যে অভিজ্ঞতা হয়েছিল সেটা শুধু মানসিক সমস্যা নয়। এর পেছনে আরও কিছু আছে। কিছু অতিপ্রাকৃত শক্তি জড়িত থাকতে পারে। আমি আর সাদিক দুজনেই অবাক হয়ে গেলাম। সাদিক বলল, আপনি কি বলতে চাইছেন? অতিপ্রাকৃত শক্তি মানে? ডাক্তার সীমা এবার কথা বলল। সে বলল, আমরা গত 5 বছর ধরে এরকম কেসগুলো নিয়ে গবেষণা করছি। আমরা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক সদস্যদের মধ্যে অস্বাভাবিক আকর্ষণ তৈরি হয় বাইরের কোনো প্রভাবে। আমি জিজ্ঞেস করলাম, বাইরের প্রভাব মানে? ডাক্তার সীমা বলল, কখনো কখনো কোনো বাড়িতে পুরনো আত্মার উপস্থিতি থাকে। সেই আত্মারা পারিবারিক সদস্যদের মানসিক অবস্থায় প্রভাব ফেলে। সাদিক হেসে বলল, এসব আমি বিশ্বাস করি না। ভূতপ্রেত এসব কুসংস্কার। ডাক্তার রহমান বললেন, আমিও প্রথমে বিশ্বাস করতাম না। কিন্তু গবেষণা করতে গিয়ে অনেক অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হয়েছি। তিনি বললেন, আমরা যদি আপনাদের অনুমতি পান তাহলে আপনাদের বাড়িটা একবার পরীক্ষা করে দেখতে চাই। হয়তো কোনো অস্বাভাবিক কিছু পাওয়া যেতে পারে। আমি বললাম, কিন্তু রাহুল তো এখন ভালো। তার কোনো সমস্যা নেই। ডাক্তার সীমা বলল, এটা ঠিক। কিন্তু যে শক্তি রাহুলকে প্রভাবিত করেছিল সেটা এখনও এই বাড়িতে থাকতে পারে। ভবিষ্যতে আবার কোনো সমস্যা হতে পারে। এই কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। আমি বললাম, তাহলে কি করা যেতে পারে? ডাক্তার রহমান বললেন, প্রথমে আমরা বাড়িটা পরীক্ষা করব। যদি সত্যিই কোনো অস্বাভাবিক উপস্থিতি পাই তাহলে সেটা দূর করার ব্যবস্থা করব। সাদিক এখনও সংশয়ে। কিন্তু আমি ভাবলাম, যদি সত্যিই এরকম কিছু থেকে থাকে তাহলে পরীক্ষা করে দেখতে দোষ কি? আমি সাদিককে রাজি করালাম। পরের দিন ডাক্তার রহমান আর ডাক্তার সীমা তাদের কিছু যন্ত্রপাতি নিয়ে আমাদের বাড়িতে এল। তারা পুরো বাড়িটা ঘুরে ঘুরে পরীক্ষা করল। বিভিন্ন রুমে কিছু মেশিন দিয়ে মাপযোগ করল। রাহুলের পুরনো রুমে গিয়ে তারা অনেকক্ষণ থাকল। তারপর আমাদের বেডরুমেও গেল। সব জায়গায় তারা কিছু না কিছু যন্ত্র দিয়ে পরীক্ষা করল। সন্ধ্যায় তারা আমাদের কাছে এসে বলল, আমরা কিছু অস্বাভাবিক কার্যকলাপ পেয়েছি। বিশেষ করে রাহুলের রুমে আর আপনাদের বেডরুমে। ডাক্তার সীমা বলল, আমাদের যন্ত্র অনুযায়ী এই 2 রুমে কোনো অদৃশ্য উপস্থিতি আছে। এই উপস্থিতিই সম্ভবত রাহুলের মানসিক অবস্থায় প্রভাব ফেলেছিল। আমি ভয় পেয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, এটা কি? কার আত্মা? ডাক্তার রহমান বললেন, এটা জানতে আমাদের আরও গবেষণা করতে হবে। তবে সম্ভবত এই বাড়িতে আগে কেউ অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সাদিক বলল, কিন্তু এই বাড়ি তো আমরা নতুন করে বানিয়েছি। এখানে আগে কোনো বাড়ি ছিল না। ডাক্তার সীমা বলল, তার মানে এই নয় যে এই জমিতে আগে কিছু ঘটেনি। হয়তো অনেক বছর আগে এখানে কোনো ঘটনা ঘটেছে। তারা আমাদের বলল যে এই এলাকার পুরনো ইতিহাস জানতে হবে। কোনো স্থানীয় বয়স্ক মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে হবে। আমরা পরের দিন আমাদের পাশের বাড়ির দাদুর কাছে গেলাম।
তিনি এই এলাকায় ৭০ বছর ধরে আছেন। তাকে জিজ্ঞেস করলাম আমাদের জমিতে আগে কি ছিল। দাদু একটু চিন্তা করে বললেন, হ্যাঁ, এই জায়গায় অনেক আগে একটা পুরনো বাড়ি ছিল। সেই বাড়িতে একটা পরিবার থাকত। কিন্তু সেই পরিবারের সাথে একটা দুঃখজনক ঘটনা ঘটেছিল। আমরা জিজ্ঞেস করলাম, কি ঘটনা? দাদু বললেন, সেই পরিবারের এক ছেলে তার মায়ের প্রেমে পড়ে গিয়েছিল। তখনকার দিনে এরকম ব্যাপার খুবই লজ্জার ছিল। ছেলেটি শেষ পর্যন্ত আত্মহত্যা করেছিল। আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। এই ঘটনা তো রাহুলের সাথে ঘটা ঘটনার মতোই। দাদু আরও বললেন, সেই ছেলেটির মা পরে পাগল হয়ে গিয়েছিল। সে নিজেকে দোষারোপ করত। শেষে সেও মারা গেছে। দাদুর কাছ থেকে এসব শোনার পর আমরা ডাক্তার রহমানকে জানালাম। তিনি বললেন, এই তথ্য আমাদের গবেষণায় অনেক সাহায্য করবে। সম্ভবত সেই ছেলে এবং মায়ের আত্মা এই জমিতে আটকে আছে। ডাক্তার সীমা বলল, এরকম ক্ষেত্রে যা হয়, সেই আত্মারা তাদের অপূর্ণ কামনা অন্যদের মধ্যে সঞ্চারিত করে। রাহুলের ক্ষেত্রে হয়তো সেই ছেলের আত্মা তার মধ্যে প্রবেশ করেছিল। আমি জিজ্ঞেস করলাম, এখন কি করা যাবে? তারা বলল, এই আত্মাদের শান্তি দিতে হবে। একটা বিশেষ পূজা বা রিচুয়াল করতে হবে। তারা আমাদের সাথে আমার এবং সাদিকের মনে যে সংশয় ছিল সেটাও দূর হয়ে গেল। আমরা বুঝতে পারলাম যে রাহুলের সমস্যা আসলে তার নিজের নয়, বাইরের কোনো প্রভাবের কারণে হয়েছিল। রাহুলের বিয়ে খুব ভালোভাবেই হল। পূজাও এই পুরো ঘটনা জানার পর রাহুলকে আরও ভালোবাসতে লাগল। তারা এখন খুব সুখে আছে। এই ঘটনার পর আমি বুঝেছি যে আমাদের চারপাশে অনেক রহস্যময় বিষয় আছে যা আমরা সাধারণত দেখতে পাই না। কখনো কখনো সেই অদৃশ্য শক্তিগুলো আমাদের জীবনে প্রভাব ফেলে। আজ যখন আমি এই পুরো গল্পটা বলছি, তখন রাহুল আর পূজার একটি ছোট ছেলে হয়েছে। তার নাম অর্জুন। খুব ফুটফুটে আর হাসি খুশি। আমি এখন নানি হয়েছি। কখনো কখনো আমার মনে হয় এই পুরো অভিজ্ঞতা আমাদের পরিবারকে আরও শক্তিশালী করেছে। আমরা শিখেছি যে যে কোনো সমস্যার সমাধান আছে, শুধু ধৈর্য আর সঠিক পদক্ষেপ নিতে হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি শিখেছি তা হল পারিবারিক ভালোবাসার শক্তি। যতই সমস্যা হোক না কেন, পরিবারের সদস্যরা যদি একসাথে থাকে এবং একে অপরকে সাহায্য করে, তাহলে সব বাধা অতিক্রম করা সম্ভব। এই গল্পটি বলার মূল উদ্দেশ্য হল, যারা এরকম সমস্যার মধ্যে পড়েছেন বা পড়বেন, তারা যেন হতাশ না হন। সব সমস্যারই সমাধান আছে। শুধু সঠিক সাহায্য নিতে হয় এবং ধৈর্য রাখতে হয়। কখনো কখনো আমাদের মনে হতে পারে যে আমরা একা, কেউ আমাদের বুঝবে না। কিন্তু বাস্তবে এরকম সমস্যা অনেক পরিবারেই হয়ে থাকে। লজ্জা না পেয়ে সাহায্য চাইতে হয়। আর যারা এই ধরনের অতিপ্রাকৃত বিষয়ে বিশ্বাস করেন না, তাদের জন্য বলব যে আমিও আগে বিশ্বাস করতাম না। কিন্তু নিজের অভিজ্ঞতার পর আমার মনোভাব পরিবর্তন হয়েছে। আমার এই গল্প যদি কারো কাজে লাগে তাহলে আমি খুশি হব। যারা শুনেছেন তারা অবশ্যই মন্তব্য করে জানাবেন আপনাদের মতামত। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও অনেক সত্যি গল্প আমরা নিয়মিত শেয়ার করি। অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে এই গল্পটি কতটা সত্যি। আমি বলবো, এর প্রতিটি কথাই সত্যি। আমি নিজে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি। তাই বিশ্বাস করতে অসুবিধা হলেও এটাই বাস্তবতা। জীবনে অনেক রহস্যময় ঘটনা ঘটে যা আমাদের চিন্তাভাবনাকে পরিবর্তন করে দেয়। আমার পরিবারের সাথে যা ঘটেছে সেটাও তেমনি একটি ঘটনা। আজ আমি এই গল্প শেষ করছি এই কথা দিয়ে যে জীবনের যে কোনো সমস্যার সামনে হাল ছাড়া উচিত নয়। ভালোবাসা, ধৈর্য আর সঠিক সাহায্যের মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। আর কখনো কখনো সেই সমাধান এমন জায়গা থেকে আসে যা আমরা ভাবতেও পারি না। ধন্যবাদ সবাইকে এই দীর্ঘ গল্পটি ধৈর্য ধরে শোনার জন্য। আমি রিনা খান বলছিলাম। আবার কথা হবে নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ঘুমিয়েছিলাম। হঠাৎ কেউ আমার বিছানায় শুয়ে পড়ল। চোখ খুলে দেখি ছেলে। আমি বললাম, কি হয়েছে? তোর রুমে যা। সে বলল, মা, আমার ভয় লাগছে। আজ আমি এখানে থাকব। আমি জায়গা করে দিলাম। কিন্তু সে আমাকে জড়িয়ে ধরে শুয়ে রইল। আমি বললাম, এভাবে কেন শুয়েছিস? সে বলল, মা, তোমার কাছে থাকলে আমার ভাল লাগে। তার নিঃশ্বাস আমার ঘাড়ে লাগছিল। আমি নড়তে চেষ্টা করলাম কিন্তু সে আরও শক্ত করে ধরল। সে বলল, মা, স্বামী স্ত্রী এভাবেই একসাথে ঘুমায়। আমি চমকে উঠলাম। সে আমার কানে ফিসফিস করে বলল, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার স্ত্রী হও। আমার শরীর কাঁপতে লাগল।
তার হাত আমার কোমরে। রাতের অন্ধকারে তার চোখ জ্বলজ্বল করছে। আমি ঘুমাতে পারলাম না সারা রাত। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিনা খান। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম সাদিক খান, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর সোনিয়া। রাহুল ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। সোনিয়া ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আমি যা বলতে যাচ্ছি তা বিশ্বাস করা কঠিন মনে হতে পারে, কিন্তু এটা সব সত্যি। আমার জীবনে এমন কিছু ঘটেছে যা আমি কখনো ভাবতেও পারিনি। গত মাসের ঘটনা এই। আমার ছেলে রাহুল হঠাৎ অদ্ভুত আচরণ করতে শুরু করল। প্রতি রাতে সে আমার রুমে আসত আর বলত যে তার ভয় লাগছে। শুরুতে আমি ভেবেছিলাম হয়তো পড়াশোনার চাপ বা কোনো দুশ্চিন্তার কারণে এমনটা হচ্ছে। কিন্তু দিন যতই যেতে লাগল তার আচরণ ততই অস্বাভাবিক হতে থাকল। সেদিন রাতে যখন সে আমার বিছানায় এসে শুল, আমি বুঝতে পারলাম যে কিছু একটা খুবই ভুল হচ্ছে। তার কথাবার্তা, তার আচরণ, কিছুই স্বাভাবিক ছিল না। আমি সারারাত ভেবেছি এর পেছনে কী কারণ থাকতে পারে। পরের দিন সকালে আমি স্বামীর সাথে এ নিয়ে কথা বললাম। কিন্তু সাদিক বলল, ছেলেদের বয়ঃসন্ধিকালে এরকম হয়। কিছুদিন পরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি মানতে পারছিলাম না। কারণ যা ঘটেছিল তা কোনো স্বাভাবিক বয়ঃসন্ধিকালীন আচরণ ছিল না। রাহুল যেভাবে আমাকে ধরে রেখেছিল, যা বলেছিল, তা একদমই স্বাভাবিক নয়। আমি ইন্টারনেটে খোঁজাখুঁজি শুরু করলাম। বিভিন্ন ওয়েবসাইটে দেখলাম এরকম আচরণ কোনো মানসিক সমস্যার লক্ষণ হতে পারে। পরের কয়েকদিন আমি রাহুলকে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করতে লাগলাম। দেখলাম যে সে স্কুল থেকে ফিরে আসার পর একদম চুপচাপ থাকে। আগে যে রাহুল হাসি খুশি থাকত, বন্ধুদের সাথে ফোনে কথা বলত, এখন সে একা একা থাকতে পছন্দ করে। খাওয়া দাওয়াও কমিয়ে দিয়েছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় বারবার আমার রুমের দিকে তাকায়। একদিন আমি তার রুমে গিয়ে দেখলাম যে সে ডায়েরি লিখছে। আমি জিজ্ঞেস করলাম, কি লিখছিস? সে চট করে ডায়েরিটা বন্ধ করে ফেলল আর বলল, কিছু না মা, শুধু পড়াশোনার নোট। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে সে মিথ্যা বলছে। তার চোখে মুখের ভাব দেখে বোঝা যাচ্ছিল যে সে কিছু একটা লুকিয়ে রাখছে। রাতে যখন সবাই ঘুমিয়ে গেল, আমি চুপি চুপি রাহুলের রুমে গিয়ে সেই ডায়েরিটা খুঁজে বের করলাম। যা পড়লাম তাতে আমার মাথা ঝিমঝিম করতে লাগল। রাহুল লিখেছিল, মা আমার সবচেয়ে প্রিয় মানুষ। আমি তাকে ভালোবাসি। কিন্তু এই ভালোবাসা শুধু মাছেলের নয়। আমি তাকে অন্যভাবে ভালোবাসি। আমি চাই সে আমার হয়ে যাক। আমি জানি এটা ভুল, কিন্তু আমি নিজেকে সামলাতে পারছি না। আমি কাঁপতে কাঁপতে ডায়েরিটা বন্ধ করে রেখে দিলাম। মনে হচ্ছিল আমার পুরো পৃথিবী উল্টে গেছে। আমার নিজের ছেলে আমার সম্পর্কে এরকম ভাবছে। আমি কি করব? কার কাছে যাব? স্বামীকে বললে সে কি ভাববে? আমি কি খারাপ মা? আমার কোনো ভুলের কারণে কি এমনটা হচ্ছে? সারারাত আমি ঘুমাতে পারলাম না। একবার ভাবছি সাদিককে সব বলে দেব, আবার ভাবছি না, এতে আরও জটিলতা বাড়বে। সকালে উঠে দেখি রাহুল একদম স্বাভাবিক আচরণ করছে। আমার সাথে হাসি মুখে কথা বলছে, নাশতা খাচ্ছে। মনে হচ্ছিল গত রাতের কোনো ঘটনাই ঘটেনি। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে রাহুল ভেতরে ভেতরে একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছে। তার চোখের ভাষা আলাদা। যখনই আমি তার দিকে তাকাই সে অন্যদিকে তাকিয়ে থাকে। আগে যে রাহুল আমার সাথে সব বিষয়ে খোলামেলা কথা বলত, এখন সে নিজেকে গুটিয়ে নিয়েছে। দিনে আমি ইন্টারনেটে অনেক খোঁজাখুঁজি করলাম। দেখলাম যে এরকম সমস্যা অনেক পরিবারেই হয়ে থাকে। বিশেষত যে সব পরিবারে বাবা মা ছেলে মেয়েদের সাথে খুব বেশি ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখেন। আমি বুঝতে পারলাম যে রাহুল আসলে একটা মানসিক বিভ্রান্তির মধ্যে রয়েছে। তার বয়ঃসন্ধিকালীন হরমোনাল পরিবর্তন আর আমার প্রতি স্বাভাবিক ভালোবাসা মিলে এক ধরনের জটিল অনুভূতির সৃষ্টি করেছে। আমি ভাবলাম যে একজন মনোচিকিৎসকের সাহায্য নেওয়া দরকার। কিন্তু রাহুলকে কিভাবে বোঝাব? আর স্বামীকেই বা কিভাবে বলব? সাদিক খুবই রক্ষণশীল মানুষ। সে এসব বিষয়ে খুব একটা খোলামেলা নয়। তার কাছে এই ব্যাপারটা বললে সে হয়তো রাহুলকে দোষারোপ করবে, যা পরিস্থিতি আরও খারাপ করে তুলবে। পরের রাতে আবার রাহুল আমার রুমে এল। এবারে আমি প্রস্তুত ছিলাম।
আমি তাকে বললাম, রাহুল, তুই কি কোনো সমস্যার মধ্যে আছিস? কিছু হয়েছে? সে প্রথমে কিছুই বলল না। তারপর আস্তে আস্তে বলল, মা, আমি জানি না কি হচ্ছে আমার সাথে। আমি তোমার কথা ভাবলেই অদ্ভুত লাগে। আমি তোমাকে আগের মতো দেখতে পারছি না। আমার মনে অদ্ভুত চিন্তা আসে। আমি তাকে কাছে টেনে নিয়ে বললাম, দেখ রাহুল, এটা তোর বয়সের একটা স্বাভাবিক ব্যাপার। তোর শরীরে হরমোনের পরিবর্তন হচ্ছে। এই সময় অনেক রকম অনুভূতি আসে যায়। কিন্তু তুই এটা নিয়ে দুশ্চিন্তা করিস না। আমি তোর মা, আর সবসময় তোর মা থাকব। আমরা একসাথে এই সমস্যার সমাধান করব। রাহুল কাঁদতে কাঁদতে বলল, মা, আমি জানি এটা ভুল। কিন্তু আমি কিছু করতে পারছি না। আমার মনে হয় আমি পাগল হয়ে যাচ্ছি। আমি তাকে বুকে জড়িয়ে ধরে বললাম, না রাহুল, তুই পাগল নিস না। তুই শুধু একটু বিভ্রান্ত হয়ে আছিস। আমরা একজন ডাক্তারের কাছে যাব। সে তোকে সাহায্য করবে। কিন্তু রাহুল বলল, না মা, কেউ জানতে পারবে না এই ব্যাপারে। আমার খুব লজ্জা লাগে। আমি বললাম, দেখ, এটা লজ্জার কিছু না। অনেক মানুষের সাথেই এরকম হয়। গুরুত্বপূর্ণ হচ্ছে এটা কিভাবে সামলানো। তুই আমার উপর ভরসা রাখ। পরের কয়েকদিন আমি রাহুলের সাথে অনেক কথা বললাম। তাকে বোঝালাম যে এই অনুভূতিগুলো অস্থায়ী। সময়ের সাথে সাথে এসব কমে যাবে। আমি তাকে অন্য কাজে ব্যস্ত রাখার চেষ্টা করলাম। তার পছন্দের খেলাধুলা করতে উৎসাহিত করলাম। বন্ধুদের সাথে বেশি সময় কাটাতে বললাম। ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে লাগল। রাহুল আগের তুলনায় বেশি স্বাভাবিক আচরণ করতে লাগল। তবে মাঝে মাঝেই সে আমার দিকে একটু অন্যরকম ভাবে তাকাত। আমি বুঝতে পারতাম যে সে এখনও সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়ে ওঠেনি। একদিন রাতে সাদিক আমাকে জিজ্ঞেস করল, রাহুলের কি হয়েছে? সে আজকাল খুব চুপচাপ থাকে। আমি বললাম, কিছু না, পড়াশোনার চাপ হয়তো। সাদিক বলল, আমার মনে হয় আমাদের তার সাথে আরও বেশি সময় কাটানো উচিত। আমি ভাবলাম, সাদিক যদি সব জানত তাহলে কি বলত। কিন্তু আমি ঠিক করেছিলাম যে সাদিককে কিছু বলব না, যতক্ষণ না পরিস্থিতি আরও খারাপ হয়। রাহুল যখন নিজেই চেষ্টা করছে স্বাভাবিক হওয়ার, তখন তাকে সাহায্য করাই আমার কাজ। এদিকে আমি নিজেও একটা অদ্ভুত অবস্থার মধ্যে ছিলাম। রাহুলের সামনে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করলেও ভেতরে ভেতরে আমি খুব অস্বস্তিতে ছিলাম। আমার মনে প্রশ্ন জাগত, আমি কি কখনো অনিচ্ছাকৃতভাবে এমন কোনো ইশারা দিয়েছি যার কারণে রাহুলের মনে এরকম ভাবনা এসেছে? আমি কি পোশাক-আশাক বা আচার-আচরণে কোনো ভুল করেছি? আমি আমার নিজের আচরণ বিশ্লেষণ করতে লাগলাম। দেখলাম যে আমি সবসময় রাহুলের সাথে একজন স্নেহময় মায়ের মতোই আচরণ করেছি। কখনো এমন কিছু করিনি যা ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। তাহলে এই সমস্যা কোথা থেকে এল? ইন্টারনেটে আরও খোঁজাখুঁজি করার পর আমি বুঝলাম যে এই ধরনের সমস্যা খুব একটা বিরল নয়। বিশেষত সেসব পরিবারে যেখানে মা-ছেলের মধ্যে গভীর বন্ধন রয়েছে। কখনো কখনো ছেলেরা তাদের প্রথম প্রেমের অনুভূতি মায়ের সাথেই যুক্ত করে ফেলে, কারণ মাই তাদের জীবনে প্রথম এবং সবচেয়ে কাছের নারী। মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলে ওডিপাস কমপ্লেক্স। ফ্রয়েড এই বিষয়ে অনেক লিখেছেন। সাধারণত ছোট ছেলেদের মধ্যে এটা দেখা যায়, কিন্তু কখনো কখনো বয়ঃসন্ধিকালেও এরকম হতে পারে। আমি বুঝতে পারলাম যে রাহুলের সাথে যা হচ্ছে তা একটা মনোবৈজ্ঞানিক সমস্যা, যার চিকিৎসা আছে। আমি একটা মনোচিকিৎসকের খোঁজ নিলাম। ডাক্তারের সাথে ফোনে কথা বলে পুরো বিষয়টা বললাম। ডাক্তার বললেন যে এরকম কেসে পরিবারের সবার সাহায্য দরকার। তিনি রাহুলের সাথে একা কথা বলতে চান, পাশাপাশি আমার এবং সাদিকের সাথেও কাউন্সেলিং করতে চান। কিন্তু সমস্যা হলো সাদিককে কিভাবে বলা যায়। আমি ভেবে ভেবে ঠিক করলাম যে সাদিককে একটু একটু করে প্রস্তুত করব। প্রথমে তাকে বলব যে রাহুলের কিছু মানসিক সমস্যা হয়েছে, কাউন্সেলিং দরকার। পরে ধীরে ধীরে পুরো ব্যাপারটা বলব। একদিন সন্ধ্যায় সাদিক অফিস থেকে ফিরে এসে বলল, আজ অফিসে একজন কলিগ বলছিল যে তার ছেলের মানসিক সমস্যা ছিল, কাউন্সেলিং করিয়ে অনেক উপকার পেয়েছে। আমি ভাবলাম, এটা একটা ভালো সুযোগ। আমি বললাম, হ্যাঁ, আজকাল ছেলেমেয়েদের অনেক মানসিক চাপ থাকে। আমার মনে হয় রাহুলেরও কিছু সমস্যা হয়েছে। সাদিক জিজ্ঞেস করল, কী রকম সমস্যা? আমি বললাম, সে খুব চুপচাপ থাকে, মনমরা। পড়াশোনায় মন দিতে পারছে না। হয়তো কাউন্সেলিং করালে ভালো হবে। সাদিক বলল, ঠিক আছে, চল একবার ডাক্তারের কাছে নিয়ে যাই। আমি খুশি হলাম যে সাদিক রাজি হয়ে গেছে। এখন রাহুলকে বোঝানোর পালা। সেদিন রাতে আমি রাহুলকে বললাম, দেখ, আমরা একজন ডাক্তারের কাছে যাব।
সে তোর সাথে কথা বলবে, তোকে সাহায্য করবে। রাহুল প্রথমে অনেক আপত্তি করল। বলল, আমি কারো সাথে কথা বলবো না। আমার কিছু হয়নি। আমি বললাম, দেখ রাহুল, এটা তোর একার সমস্যা নয়। আমাদের পুরো পরিবারের সমস্যা। আমরা সবাই মিলে এর সমাধান করব। তুই যদি আমাকে ভালোবাসিস তাহলে এই ছোট্ট সাহায্যটা করবি। অনেক বোঝানোর পর রাহুল রাজি হল। আমরা পরের সপ্তাহে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিলাম। ডাক্তারের কাছে যাওয়ার আগের রাতে রাহুল আবার আমার রুমে এল। এবারে সে আগের মতো অদ্ভুত আচরণ করল না। সে শুধু বলল, মা, আমার খুব ভয় লাগছে। যদি ডাক্তার আমাকে পাগল বলে? যদি বাবা জানতে পারে আমার আসল সমস্যা কি? আমি তাকে আশ্বস্ত করলাম। বললাম, কিছুই হবে না। ডাক্তার তোকে সাহায্য করবে। আর বাবাকে সব বলার দরকার নেই। যতটুকু বলা দরকার ততটুকুই বলব। পরের দিন আমরা ৩ জন মিলে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার প্রথমে আমাদের সবার সাথে একসাথে কথা বললেন। তারপর রাহুলকে আলাদা করে নিয়ে প্রায় ১ ঘণ্টা কথা বললেন। এরপর আমার সাথে আলাদা কথা বললেন। ডাক্তার আমাকে বললেন যে রাহুল আসলেই একটা মানসিক বিভ্রান্তির মধ্যে রয়েছে। কিন্তু এটা খুব একটা গুরুতর কিছু নয়। কিছু কাউন্সেলিং আর পারিবারিক সাহায্যে এটা ঠিক হয়ে যাবে। তিনি আমাকে কিছু নির্দেশনা দিলেন যে কিভাবে রাহুলের সাথে আচরণ করতে হবে। ডাক্তার বললেন যে রাহুলকে এখন একটু দূরত্ব বজায় রেখে চলতে হবে। খুব বেশি কাছাকাছি আসা যাবে না। তার স্বাধীনতা বাড়াতে হবে। নিজের রুমে থাকতে উৎসাহিত করতে হবে। বন্ধুদের সাথে মেলামেশা বাড়াতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাকে মেয়েদের সাথে স্বাভাবিক মেলামেশার সুযোগ দিতে হবে। আমি নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায়, শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকত একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন ১৭ কি ১৮ হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে। কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া। বয়স তার ১০ বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায়, নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হল, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোরা। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে, আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায়, স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই।
সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হল। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায়, বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই। আমার প্রিয় বইটা। আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল, তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়, আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল, আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়, গ্রামের মেলা। শরৎকাল এলো। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। স্বামীও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম স্বামীয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হল, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল, তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত কি? আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ, আলম। তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সবকিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়, সংকট। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এ খবর পেল, সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হল। আলম আর তার মা তার সাথে গেল। সামিয়া থেকে গেল গ্রামে, তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হল প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না। চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। সপ্তম অধ্যায়, ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন। কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল, সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো স্বামীয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগত, তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগত। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি, তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, তানিয়া বলল। আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি, আলম। কিন্তু আমরা এখনো ছোট।
আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব, তানিয়া হেসে মাথা নাড়ল। অষ্টম অধ্যায়, সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হল। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হল না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এল। রাজনীতি, সেশনজট, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো। কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো, তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত, আলম তাকে শক্তি যোগাত। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল। সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনও সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগু। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন। আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না। তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল। আমি জানতাম তুমি পারবে। তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল। সমালোচকরাও প্রশংসা করল। দশম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকডে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মুক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুল। বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। একাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল রূপা। ছোট্ট, ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু। আলম তাকে গল্প শোনাত, তানিয়া তাকে পড়াত। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাব গু। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে 2 ছেলে মেয়ে পরিচিত হয়েছিল। দ্বাদশ অধ্যায়, পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশজুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক। কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল, বিনলি আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তানিয়া বলল। শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি।
রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও তাই হবে মা। আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লালকমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ত্রয়োদশ অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুল, হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি, আলম সবসময় বলত, আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাত না, জীবন দক্ষতাও শেখাত। মেয়েদের শেখাত কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলত। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইত না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছ সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনও অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা। চতুর্দশ অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হল। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো। আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনির মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হল। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল। পঞ্চদশ অধ্যায়, রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের। খুব মেধাবী মেয়ে। স্কুলে সব সময় প্রথম হয়। কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা-মাকে বলল, আমি ডাক্তার হতে চাই। গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে? তুমি যা হতে চাও আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল। আমি ঢাকায় না, গ্রামেই থাকব। এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত। বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে। ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। ষোড়শ অধ্যায়, পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা। বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো। আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হল ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রাম বাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব।
আলম বিনয়ের সাথে পুরস্কার নীল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে গি। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। সপ্তদশ অধ্যায়, তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে কুশেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে গি। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন গু। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায়, সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন 8ম শ্রেণীতে। খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনও অটুট। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হল, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হল। তানিয়ার স্কুল এখন অনেক বড়। 300 জন ছাত্রী, 10 জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর শামিয়া। শামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? শামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা। তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো। ডাক্তার হও। তারপর জীবনসঙ্গী খুঁজবে গু। 49 অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বেরোল, জিপিএ 5। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায়, আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হল। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি 5 বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম। তারপর ফিরে এসেছি গু। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হল। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। 20 অধ্যায়, পরিবারের বন্ধন। 5 বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল। এমবিবিএস পাস করে ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা। রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত। যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল।
বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে উ। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব উ। ১ অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত তখন একদিন একজন তরুণ ডাক্তার এল। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হল। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হল। একদিন ফাহিম আলমের কাছে এল। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই উ। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি। ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে গিয়ে। রূপা আর ফাহিমের বিয়ে হল। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। ২ অধ্যায়, ৩ প্রজন্ম। ২ বছর পর রূপার একটা ছেলে হল। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা-দাদি হল। দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি উ। এখন বাড়িতে ৩ প্রজন্ম। আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হল সে জিজ্ঞেস করল, দাদু তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি নাতুগু। আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কি। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে। ২৩ অধ্যায়, উত্তরাধিকার। আলম এখন ৬০ পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে। কিন্তু লেখার হাত এখনও অক্ষুণ্ণ। সে এখনও প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে। কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন ৫ বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু তুমি কত বই লিখেছ? প্রায় ২০টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে গি। আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা। লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া গি। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি গি। ২৪ অধ্যায়, গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এল। তারা একটা ৩ তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল রূপসী হাসপাতাল উ। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এল। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন। এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয় গু। হাসপাতালে ১০টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সবকিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি গু। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। ২৫ অধ্যায়, প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা ৩০ বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এল। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী। কিন্তু বয়স হয়েছে, এখন শেখদে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এল। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল। তাই ফিরে এলাম ঘ। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু। তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও। তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে গু। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হল।
সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে কি। ২৬ অধ্যায়, পরবর্তী প্রজন্ম। আয়ান এখন ১০ বছরের। খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হল। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে। কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে। কেউ গরিব থাকবে না। সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয়। আয়ান প্রথম হল। পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি। নতুন প্রজন্ম ঠিক পথে আছে। ২৭ অধ্যায়, জীবনের সন্ধ্যা। আলম এখন ৬৫ পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে, কিন্তু মন এখনও তরুণ। একদিন ডাক্তার বলল তার হার্টে সমস্যা আছে, বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না, বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনও লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছ, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই। একটা আত্মজীবনী, যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। ২৮ অধ্যায়, শেষ বই। পরের ৬ মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা কি নাম দিল। বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি। আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। ২৯ অধ্যায়, বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল, কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে। রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি। তার লেখায় সে বেঁচে আছে। তার কাজে সে বেঁচে আছে। আমাদের মধ্যে সে বেঁচে আছে। আলমের জানাজায় হাজার হাজার মানুষ এল। তাকে সমাহিত করা হল গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। ৩০ অধ্যায়, উত্তরাধিকার, শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি। সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হল। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হল। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি। আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন ১৫ বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল। চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে। বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হল। কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন ৮০ পেরিয়ে গেছে, কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়। ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি।
আমরা স্বপ্ন দেখেছিলাম আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম আমিও কি পারব? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো। আর কখনো হাল ছেড়ো না। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছ? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে। নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ, তানিয়া। তানিয়া হাসল। চোখে পানি, কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে, আলম। তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা, যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনে স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।